বর্তমানে যারা ভিডিওর থাম্বনেল দেখে ভিডিওতে এসেছেন তাদের মধ্যে অনেকের প্রশ্ন থাকতেই পারে, কাশ্মীর কি এখন আদৌ যাওয়া ঠিক হবে, কিংবা ওখানের পরিস্থিতি এখন কেমন। এই ভিডিও শুরুর দিনটা ছিল এই মার্চ মাসের 1 তারিখ, যেদিনে ইরান ইসরায়েল সহ 8টা দেশে যুদ্ধ শুরু হয়েছিল এবং খামেনেই হত্যাকাণ্ডে কাশ্মীরের বিভিন্ন রাস্তাঘাট জুড়ে অবরোধ চলছিল। এই সময়ে বহু ট্যুরিস্ট আবদ্ধ হয়েছিলেন তাদের হোটেল রুমে এবং অনেকেরই বাতিল হয়েছিল ট্রেনের টিকিট। এই স্মরণীয় দিনে কাশ্মীরের পেহেলগাম কতটা সেফ ছিল, কোন কোন জায়গায় আমি ঘুরতে সফল হয়েছিলাম, এমনিতেও পরবর্তীতে কাশ্মীরের এই জায়গায় কি কি জায়গা ঘুরে দেখতে পারবেন, কোথায় হোটেলে থাকবেন, পায়ে হেঁটে কোন কোন লোকাল জায়গা ঘুরতে পারবেন, সাইট সিনের জন্য গাড়ি কোন জায়গা থেকে কত খরচে পাবেন, আলাদা করে তার লিস্ট থেকে বর্তমানে মিনি সুইজারল্যান্ড অফ কাশ্মীরের বৈশরণ ভ্যালির সমস্ত কিছু তথ্যই শেয়ার করব। এক কথায় কাশ্মীরের পেহেলগামের সৌন্দর্যের মধ্যে সময় কাটানোর সাথে সমস্ত সুবিধে অসুবিধে, খরচ খরচা এবং বর্তমান পরিস্থিতি তুলে ধরার মাধ্যম এই ভিডিও। চলুন তাহলে শুরু করি ভারতবর্ষের ভূস্বর্গ কাশ্মীরের অন্তিম পর্বে, যুদ্ধকালীন সময়ে কাশ্মীরের পেহেলগাম। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম কাশ্মীর। আশা করছি সবাই ভালোই আছেন, সুস্থই আছেন। আজকে শুরু করতে চলেছি আর একটা নতুন পর্ব, আর একটা নতুন ব্লগ। এখন আমি দাঁড়িয়ে রয়েছি কাশ্মীরের শ্রীনগরের আমাদের হোটেলে। এখান থেকে আজকে আমি চলে যাব ভারতবর্ষের মিনি সুইজারল্যান্ড অফ কাশ্মীর, যার নাম পেহেলগাম। এখন ঘড়ি কাটায় সকাল 9টা বেজে 10 মিনিট। আমাদের গাড়ি কিন্তু অলরেডি নিচে দাঁড়িয়ে আছে। এর আগের পর্বগুলোতে আপনারা দেখেছেন কিভাবে আমি কাশ্মীরে ঘুরতে আসছি, কলকাতা থেকে কোন ট্রেন ধরে আসছি, কোন কোন জায়গায় ঘুরেছি। গত 4 দিন ধরে আমি স্টে করছি শ্রীনগরের এই হোটেলে। এখান থেকেই সমস্ত জায়গার সমস্ত সাইট সিনগুলো করছিলাম বিভিন্ন পয়েন্টে। সব কিছু ইনফরমেশন কিন্তু আমার চ্যানেলের মধ্যে অলরেডি কিন্তু আপলোড করা আছে। আর এখন বর্তমানে পেহেলগাম কতটা সেফ, ওখানে কি কি দেখবেন, ওখানের ওয়েদার কেমন, কোন জায়গায় ওখানে থাকবো, ওখানে এক্সট্রা খরচ কী কী হতে পারে, সমস্ত কিছু ইনফরমেশন থাকবে কিন্তু এই ভিডিওর মধ্যেই। শ্রীনগর ছেড়ে পেহেলগামে বেরিয়ে যাওয়ার আগে আমাদের হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ছিল গরম গরম নান লুচি এবং কাশ্মীরি আলুর সবজি। ব্যাগপত্র আগের দিন রাতেই গুছিয়ে রেখেছিলাম, কাজেই আমাদের কাশ্মীরের ট্যুরের 5 রাত্রি 6 দিনের গাড়ির মধ্যে ব্যাগপত্র রেখেই রওনা হয়ে যাই পেহেলগামের পথে। আজকে আমাদের ট্যুরের অর্গানাইজার বিশ্বজ্যোতি দার নাম্বার আপনাদের সুবিধার্থে ডিসপ্লেতে, ডেসক্রিপশনে এবং ফেসবুকের টাইটেলের মধ্যে দিয়ে রাখলাম। বেরিয়ে আসার সময় আজকের ডেটে কলকাতা থেকে অনেক পর্যটকদের শ্রীনগরে প্রবেশ করতে দেখেছি, কিন্তু সমস্যাটা হলো কাশ্মীরে আজকের পরিস্থিতি। কারণ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি হত্যাকাণ্ডে কাশ্মীরের বিভিন্ন রাস্তাঘাট জুড়ে প্রোটেস্ট চলতে শুরু হওয়া, যেখানে আমাদের হোটেল থেকে বেরোতেই বারণ করা হয়েছিল। আজকে 1 মার্চ 2026। এখন চলে যাচ্ছি সোজা আমাদের শ্রীনগরের হোটেল ছেড়ে পেহেলগামের উদ্দেশ্যে। কিন্তু আজকে একটা সমস্যা হয়েছে, 8টা দেশে অলরেডি কিন্তু যুদ্ধ চলছে এখন। তো এখন এই পরিস্থিতিতে আমরা চলে যাচ্ছি পেহেলগামের দিকে। সকাল থেকে অনেকক্ষণ ওয়েট করেছিলাম রিসেপশনে এসে, প্রায় 1 ঘন্টা ওয়েট করেছি খালি কনফার্মেশনের জন্য যে আমরা আজকে বাই রোড আজকে যেতে পারবো কি না। তো শেষ পর্যন্ত নিজেদের রিস্ক নিয়ে আমরা কিন্তু চলে যাচ্ছি পেহেলগামের দিকে। কাশ্মীরে ঘুরতে এসে এরকম পরিস্থিতি যখন তৈরি হয় না, তখন মনের মধ্যটা জাস্ট পুরো ফেটে যায়। অলরেডি এখানে লাল চোক সহ কিছু কিছু জায়গা আছে যেখানে হচ্ছে প্রোটেস্ট শুরু হয়ে গেছে কিন্তু অলরেডি। যখন এই ভিডিওটা আপনারা যখন দেখছেন তখন কিন্তু এই জিনিসটা হয়তো পুরনো হয়ে যেতে পারে, কিন্তু আজকে এই যে স্মৃতিটা, এটা কিন্তু আমার কাছে কোনোদিনও পুরনো হবে না। কারণ এর আগে আমরা অনেকবার দেখেছি যখন যুদ্ধ চলে তখন সেই সময়কালীনটাতে কাশ্মীরের পরিস্থিতি কী তৈরি হয়। তো আজকে কিন্তু সেই রকম একটা ভাইব রয়েছে। জানি না কি আছে, যেতে পারবো কি না পেহেলগামে সেটাও কিন্তু জানি না, কিন্তু এখানে পুলিশ সিকিউরিটি মারাত্মক পরিমাণে রয়েছে। সমস্যা হবে না কিছু, যদিও প্রোটেস্ট যদি শুরু হয় রাস্তায় তাহলে গাড়িকে দাঁড় করিয়ে দেবে আর কি। এখানে আশেপাশে প্রচুর আমাদের হচ্ছে ভারতীয় সব আর্মিরা সব এখানে সব প্রোটেকশন দিচ্ছে। ক্যামেরাতে আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, কিন্তু দেখুন পাশে দেখতে পাচ্ছেন এই যে ওটা রাস্তায় এত আজকে ফোর্স, মানে এত পুলিশ বাহিনী আজকে নামিয়ে দেওয়া হয়েছে না এখানে, যে জিনিসটা মানে একদম যখন মানে যুদ্ধ লাগে না সেই সময়টা দেখতে পাওয়া যায়। প্রথমবার কাশ্মীর ঘুরতে আসছি জীবনে, জানি না দ্বিতীয়বার আসতে পারবো কিনা, কিন্তু এই ধরনের অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরছি, এটাই সবথেকে হচ্ছে বড় কথা। আমাদের হোটেল থেকে পেহেলগামের ডিস্টেন্স মোটামুটি 2.5 ঘন্টার মতো। প্রায় যদি সকাল 9টার সময় যদি বেরোতাম না, তাহলে দুপুর 12টা থেকে 12:30টার সময় আমরা পৌঁছে যেতে পারতাম। তো জানি না ওখানে গিয়ে কী পরিস্থিতি তৈরি হবে, আদৌ ওখানে গিয়ে আমরা সাইট সিন করতে পারবো কি, হোটেলের মধ্যে স্টে করব কি, রাস্তায় আমাদেরকে আটকে দেওয়া হবে, সেই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত জানি না। কিন্তু এইটুকু গ্যারান্টি যে একটা শান্তিপূর্ণভাবে এই জার্নিটা আমরা করতে পারবো, যেহেতু এখানে ভারতীয় সেনাদের প্রচুর প্রোটেকশন রয়েছে। তো আজকে দেখলাম অনেক ট্যুরিস্ট আসছে যারা হচ্ছে আজকে এখানে এন্ট্রি করছে। তো একটা কথা আমি কিন্তু পরিষ্কার, তাদের টাকা পুরোপুরি জলে। আমরা মোটামুটি 4টে দিন ঘুরে নিয়েছি, আজকে এটা হচ্ছে আমাদের শেষ দিন। আজকের দিনটা যদি আমরা কভার করতে পারি তাহলে সম্পূর্ণরূপে পুরো কাশ্মীরটা আমরা ফুল এনজয় করে আমরা কিন্তু বাড়িতে ফিরতে পারবো।
এখন এই মুহূর্তে আমি যে জায়গা দিয়ে ক্রস করছি এইটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 44-এর ওপরে তৈরি হওয়া সেই ভারতীয় বায়ুসেনার জন্য সেই ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের সেই রানওয়ে। এই ধরনের রানওয়ে কিন্তু অনেক জায়গাতে দেখতে পাওয়া যায়। এই কাশ্মীর ছাড়াও রাজস্থান এবং একটা জায়গা রয়েছে যেখানে এরকম ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য এরকম রানওয়ে তৈরি করা হয়েছে। আসলে যখন যুদ্ধকালীন যখন পরিস্থিতি তৈরি হয় না, তখন ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের জন্য এইরকম রানওয়েগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো কাশ্মীরের বুকে এই জিনিসটা কিন্তু খুবই একটা ভালো জিনিস, যেখানে যখন যুদ্ধ যখন চলে না, একদম মানে তৎক্ষণাৎ কোনো কিছু হলে এখানে ল্যান্ডিংয়ের সুবিধা রয়েছে। আর এই রাস্তায় যাওয়াকালীন আপনারা আরেকটা জিনিস দেখতে পাবেন, এখানে ভারতবর্ষের মানে সব থেকে বৃহত্তম কাশ্মীরের যে ব্যাট ফ্যাক্টরি, ওই যে কাশ্মীরি উইলো গাছ আছে দেখিয়েছিলাম এর আগের ব্লগে, ওই উইলো গাছ থেকে ব্যাট তৈরি করা হয়। সেইগুলো এই রাস্তায় যখন যাবেন মানে ফিরে যাওয়ার সময় আর কি, মানে জম্মু থেকে যে শ্রীনগর যে হাইওয়ে আছে ন্যাশনাল হাইওয়ে 44, এই রোডের ধারেই কিন্তু দেখতে পাবেন গাদা গাদা অসংখ্য ব্যাট ফ্যাক্টরি, যেখানে ব্যাট তৈরি হতে দেখতে পাবেন। এটা আমি সেই ব্যাটের কথা বলছি যেই ব্যাটে আমরা ক্রিকেট খেলি, মানে ক্রিকেট খেলার ব্যাট। এখন এই জায়গা থেকে আমরা ধরলাম ন্যাশনাল হাইওয়ে 44 রাস্তা ছেড়ে পেহেলগাম যাবার রাস্তা। একদম হাই রোডের পাশ বরাবর লম্বা একটা রাস্তা দেখতে পাচ্ছেন, পাশ দিয়ে বেরিয়ে গেছে, মানে বাম পাশ বরাবর। এখন প্রায় আমরা 2 ঘন্টার মতো জার্নি অতিক্রম করে আমরা এইরকম একটা জায়গাতে এসে দাঁড়িয়েছি। এই জায়গাটার নামটা ঠিক আমি জানি না, এখানে ভাইকে জিজ্ঞেস করলাম, বলছে নাকি মাটন না মাটার কী একটা বলে দিল। তো জায়গার নাম কী করে মাটন হয় বুঝতে পারছি না। তো যাই হোক, এখানে পাশে রয়েছে একটা পিওর ভেজ রেস্টুরেন্ট। এখানে দেখি এখন কিছু চাটা খাই, তারপর এখানে বাথরুমের ফ্যাসিলিটি রয়েছে। কারণ এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স এখনও প্রায় 1 ঘন্টা। তো যে জিনিসটা আসার সময় ফিল করছিলাম শ্রীনগর থেকে বেরোনোর সময়, সেই জিনিসটা যখন আমরা এই পেহেলগামের রাস্তাটা ঢুকলাম না, এখানে কিন্তু একটু বোঝা যাচ্ছে না। এখানে সব কিছু নর্মাল, যেন কিছু হয়নি, এখানে কেউ কিছু জানেই না। আর এখানে একটা আজব জিনিস লাগছে, এখানে মোবাইলের মধ্যে 5G নেটওয়ার্ক কিন্তু আসছে, কিন্তু ইন্টারনেট একদমই চলছে না। বাড়িতে ফোন করছি, ফোন লাগছে না, ইন্টারনেট চলছে না, এ এক আলাদা রকম সমস্যা। এখানে রেস্টুরেন্টে কিন্তু অনেক রকম জিনিস পাওয়া যায়। এখানে বিভিন্ন রকম কাশ্মীরি স্টাইলের সব মিষ্টি, তারপর গাজরের হালুয়া। দেখুন এইরকম গাজরের হালুয়া নিয়েছি, এগুলো সব এখানে গ্রাম হিসেবে বিক্রি হয়, 100 গ্রামে 60 টাকা করে নিচ্ছে। গাজরের হালুয়া যখন অন্যান্য জায়গায় আমরা খাই, সেখানে খালি প্লেন গাজরের হালুয়া দিয়ে ছেড়ে দেয়, কিন্তু এখানে এর সাথে রয়েছে মানে জাফরান রয়েছে, মানে কেশর রয়েছে, বাদাম টাদাম রয়েছে, বিভিন্ন রকম নারকেল টারকেল দেওয়া আছে। তো সেই জন্য ভাবলাম অবশ্যই কিন্তু এটা ট্রাই করা দরকার আছে। এর মধ্যে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ছানা, যে জিনিসটা অন্য জায়গায় কিন্তু দেওয়া হয় না। চাটা ভালোই ছিল, মিষ্টি খেয়ে নিয়েছি তো, যার জন্য আর মিষ্টি লাগছে না। চারিদিকে পাহাড় দিয়ে বেষ্টন করা এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। এখান থেকে কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে দেখুন। আর এখানে না পাশ দিয়ে বয়ে চলেছে লিডার নদী। এই লিডার নদীটা মোটামুটি আমরা যেখানে আজকে থাকছি, মানে পেহেলগাম যেখানে যাচ্ছি, ওই পেহেলগামে কিন্তু রয়েছে না, ওই জায়গা থেকে বেরিয়ে আসছে। এখানে পাশে এইদিকে রয়েছে বাথরুমের ফ্যাসিলিটি, এইদিকে এই রোডটা চলে গেছে পেহেলগামের দিকে। পাশে এখন এই মুহূর্তে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে আপেলের বাগান, আপেলের খেতি। মানে কাশ্মীরের সেই যে বিখ্যাত আপেলের গাছ, সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পাওয়া শুরু হয়ে যায়। আপেলের বাগানের কথা বলতে বলতে হঠাৎ করে না একদম আপেলের বাগানের পাশেই আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। এখানে ভেতরে যাওয়া যায়, ছবি টবি তোলা যায়, ভিডিও করা যায়। আর তার সাথে এখানে বিক্রি হচ্ছে তাজা আপেলের জুস। এই আপেলটা কিন্তু এখন এই সিজনের নয়, এটা হচ্ছে স্টোরের আপেল, কিন্তু এটা হচ্ছে কাশ্মীরের আপেল। মানে কাশ্মীরে অবশ্যই ঘুরতে আসলে এখানের যে আপেলের জুস, সেটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, কারণ এর কোয়ালিটি আমাদের ভারতবর্ষে অন্যান্য জায়গায় একদমই পাওয়া যায় না। এই হচ্ছে এখন প্রবেশ করে গেলাম আপেলের বাগানে। সামনে এখানে বিক্রি হচ্ছে আপেলের বাগানের মধ্যেই আপেলের জুস। আপেলের যে গাছগুলো হয় না, সেগুলো কিছুটা এই ধরনের দেখতে। মানে এখানে হাজার হাজার একর জমি জুড়ে এখানে খালি আপেলের চাষ খালি দেখতে পাবেন। কিন্তু মিস করছি গাছের মধ্যে আপেল নেই। অ্যাপল জুস कितना करके भैया? 100 रुपीस एकदम प्योर। हाँ एकदम प्योर बनेगा। এই যে এখন আপেল গাছটা দেখতে পাচ্ছেন, এখানে মনে হবে এগুলো সব হচ্ছে অরিজিনাল আপেল, কিন্তু এগুলো অরিজিনাল না, এগুলো সব হচ্ছে আর্টিফিশিয়াল। জাস্ট মানে যারা ঘুরতে আসে তাদের বোঝার সুবিধার্থে এইরকম করে লাগানো রয়েছে। এর আগে যখন হিমাচলে ঘুরতে গিয়েছিলাম মানালিতে, ওখানে আপনাদেরকে দেখিয়েছিলাম অ্যাপেলের গাছ। সেখানে একটা জাপানি অ্যাপেল, তার সাথে ওখানে যে আমাদের ইন্ডিয়ান অ্যাপেল, সেটা কিন্তু ওখানে দেখতে পেয়েছিলাম। কিন্তু যদি কাশ্মীরি অ্যাপেল দেখতে চান অরিজিনালি, তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে কাশ্মীরে। एकदम बढ़िया एप्पल। এই হচ্ছে অ্যাপেলের জুস। আর এই জায়গাতে শুধু অ্যাপেলের জুস নয়, এখানে কিন্তু অ্যাপেলের অনেক রকম এখানে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। यहाँ पे एप्पल जूस का सिवा क्या क्या मिलता है एप्पल का? एप्पल के जूस सिवा आपको यहाँ पे मिलेगा हमारा कश्मीरी गुलकंद और रहेगा हमारा एप्पल वॉलनट जैम। उसके साथ में है हमारा एप्पल साइडर विनीगर जो शाही एप्पल का बनता है, और मिलेगा आपको गार्लिक स्कैप पिकल जो शुगर बीपी थायराइड वगैरह में सबसे ज़्यादा काम आता है, और मिलेगी कश्मीर की गार्लिक चटनी, और मिलेगा आपको हमारे पास एप्पल का मुरब्बा, और मिलेगा आपको हमारे पास बिही का मुरब्बा, और मिलेगा हमारे पास आपको एप्पल का जैम,
मिलेगा आपको हमारे पास मलबेरी का जैम, उसके बाद आपको मिलेंगी हमारे पास एप्पल की चटनी, और मिलेगा सबसे फेमस यहाँ का लोटस स्टेम पिकल। আপেলেরও যে এত রকম ভ্যারাইটি হতে পারে সেই জিনিসটা আমি জানতামই না। মানে একদম একটা ফ্রেশ ফিল করবেন যখন খাবেন এই জিনিসটা এখানে। তো 100 টাকা করে নিচ্ছে বলবো, ঠিকই আছে। আপেল বাগানের স্বাদ নেওয়া শেষ হলে আমরা বেরিয়ে পড়ি বাকি পথটুকুর অভিযানে। এই পেহেলগাম জায়গাটা রাস্তাগুলো ভীষণ সুন্দর। এখানে দূর থেকে দেখতে পাওয়া যায় পাহাড় চূড়ায় বরফ, উইলো গাছ, চিনার গাছ, ছোট ছোট মার্কেট, বিভিন্ন চাষের জমি এবং এখানকার মানুষের কালচার সম্পর্কে একটা সাধারণ জ্ঞানও অর্জন করা যায়। এই পেহেলগাম জায়গাটা বিভিন্ন হিন্দি বিখ্যাত মুভির শুটিংয়ের জন্য ফেমাস। না জানি কত ব্লকবাস্টার মুভির শুটিং হয়েছে পেহেলগামের বিভিন্ন স্পট জুড়ে। তবে আজকের দিনে এটা সত্যিই আশ্চর্যজনক। যেখানে শ্রীনগরের রাস্তায় হাজার হাজার মানুষের আন্দোলন চলছে, সেখানে পেহেলগাম একদমই উল্টো। এখানে ঠিক আগের মতোই শান্তি এবং সৌন্দর্য বিরাজ করছে। এখন ফাইনালি আমরা প্রবেশ করে গেলাম পেহেলগামের মধ্যে। এখানে গেটের মধ্যে লেখা রয়েছে ওয়েলকাম টু পেহেলগাম। এখান থেকে জায়গার পুরো পরিবেশটাই পুরো পাল্টে যায়। বাম পাশে একটা নদী দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিখ্যাত লিডার নদী। জলটা পুরো একদম কাঁচের মতো স্বচ্ছ, মানে এত পরিষ্কার পাহাড়ি নদী খুব কিন্তু কম দেখতে পাওয়া যায়। আর এখানে যতগুলো জায়গা আমরা ঘুরলাম এই 4 দিন ব্যাপী, প্রত্যেকটা জায়গার ভিউ আলাদা, প্রত্যেকটা জায়গার সৌন্দর্য আলাদা। মানে এক কথায় যদি প্রকৃতির বর্ণনা দিতে হয় এই কাশ্মীরে ঘুরতে এসে, তাহলে 4 রকম বর্ণনা দিতে হবে, কারণ প্রত্যেকটা জায়গার সৌন্দর্য রয়েছে এক এক রকম। উফ, কি সুন্দর পাহাড়ি নদীর ভিউ দেখুন, লিডার রিভার। এই হচ্ছে আমাদের পেহেলগামের হোটেল ডায়মন্ড স্টার। হোটেলের লোকেশনটা কিন্তু দুর্দান্ত জায়গায়, চারিদিকে ঘিরে রয়েছে পাহাড়, আর তার সাথে দেখুন সুন্দর এরকম একটা পরিবেশ, একদম শান্ত নিরিবিলি, কোনো এখানে কোলাহল নেই, কোনো কিচ্ছু নেই। পাশ দিয়ে রোড, মানে একদম রোড সাইডে এই হোটেল। পাশে দেখবেন এইরকম সুন্দর সুন্দর এখানে বসার জন্য কিছু দোলনা রয়েছে, তার সাথে হোটেলের বাইরের লুকটা কিছুটা এইরকম। আর এইদিকে না এখানে রয়েছে সুন্দর একটা বসার জন্য জায়গা, যেখানে 3-4টা দেখবেন চেয়ার টেবিল দেওয়া রয়েছে। মানে এত সুন্দর পরিবেশ হতে পারে এখানে, সেটা আসার আগে কিন্তু আমি কল্পনা করতে পারিনি। আর এই হচ্ছে হোটেলের সামনের এন্ট্রেন্সটা। চলুন ভেতরের দিকে যাওয়া যাক। হোটেলের মধ্যে প্রবেশ করলে ডান দিকে রয়েছে সুন্দর একটা রিসেপশন। এখানে অলরেডি আমাদের চেক ইনের ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে গেছে। আর পাশ দিয়ে চলে গেছে একটা সিঁড়ি। আমরা রয়েছি দোতলার রুমে। এই চলে আসলাম দোতলাতে। এখানে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর আমাদের রুমটা দেখাচ্ছি দেখুন, 2003। মানে হোটেলের একটা রুমের যে লজিক রয়েছে সেটা আমি কিছুতে বুঝতে পারি না। এটা 2004, এখানে 2006, এখানে 2001, ওইদিকে রয়েছে 2002। তো যাই হোক, আমাদের রুমের ভেতরটা চলুন দেখাই। খুবই সুন্দর একটা রুম, তার সাথে দেখছেন তো রুমটা কত সুন্দর সাজানো গোছানো, একদম মানে পরিপাটি করে সাজানো গোছানো আর কি। এইরকম সুন্দর বেড রয়েছে এখানে। এইদিকে রয়েছে একটা বড় সাইজের উইন্ডো, আর এইদিকে রয়েছে টিভি, এইরকম টেবিল রয়েছে, এখানে সোফা চেয়ার রয়েছে, একটা ছোট্ট টেবিল দেওয়া রয়েছে। এইদিকে রয়েছে বড় সাইজের একটা আয়না, তার সাথে এরকম সুন্দর একটা র্যাক করা আছে। আর এইদিকে ছোট্ট একখানা সুন্দর ওয়ার্ড্রফ। এখানে উপরে রয়েছে ওয়াল ফ্যান, আর এইদিকে রুমের 2 সাইডে রয়েছে সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট এরকম ল্যাম্পের ব্যবস্থা। চার্জিংয়ের জন্য এখানে পয়েন্ট পেয়ে যাচ্ছেন, ইন্টারকম ফ্যাসিলিটি রয়েছে। রুমের মধ্যে একটা জলের জগ এবং তার সাথে 2টো কাঁচের গ্লাস দেওয়া রয়েছে। আর সব থেকে তাক লাগানো যে ভিউটা সেটা হচ্ছে এই দিকে। জানালার সামনে আসলেই এখান থেকে দেখুন দূরে দেখতে পাওয়া যাচ্ছে কত সুন্দর সুন্দর পাহাড়ের শৃঙ্গগুলো। এইদিকে পাহাড়ের মধ্যে থেকে কত সুন্দর ধোঁয়া উঠছে দেখুন, আর তার সাথে হালকা হালকা মেঘের স্পর্শ রয়েছে। আর এইদিকে এই যে জমিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপেল বাগান, মানে আপেলের জমি। এই রুমের এই জানালার সামনে এখানে যদি ক্যামেরা যদি বসিয়ে দিই না এবং টাইম ল্যাপস মোডটা যদি অন করে দিই, এখান থেকে দেখবেন অনবরত এখানে সব পাহাড়ের উপর দিয়ে মেঘগুলো না যাওয়া আসা করছে। মানে এত সুন্দর যে অপার্থিব ভিউ এখান থেকে লক্ষ্য করতে পারা যাবে, কল্পনার বাইরে, জাস্ট স্বপ্ন। রুমের ভেতরে রয়েছে সুন্দর একখানা বাথরুম, এখানে রয়েছে ওয়েস্টার্ন স্টাইলের একটা কমোড, এখানে বেসিন, সুন্দর একখানা আয়না, জামা কাপড় ঝুলিয়ে রাখার জন্য এরকম র্যাক, এখানে বালতি, নলের ব্যবস্থা। আজকে আমাদের কথা ছিল পেহেলগামে হোটেলে ব্যাগপত্র রেখে এখান থেকে সাইড সিনে বেরোনোর, কিন্তু সকালবেলা যে সমস্যাটা হয়ে গেল, এই যুদ্ধ, এর জন্য আমাদের এখানে আসতে অনেকটা সময় লেগে গেছে। তো ভাবছি আজকে আর আমরা সাইড সিন করবো না, ঘড়ি কাঁটা এখন 2টো পার করে গেছে, তো এখন যাওয়ার কোনো মানেই হয় না। তো সেই জন্য আজকে আমরা হোটেলেই স্টে করছি রাত্রে, আজকে কোথাও যাচ্ছি না। আজকে খালি পায়ে হেঁটে এখানে সুন্দর সুন্দর যে লোকাল যে মার্কেট আছে সেই জায়গাগুলো ঘুরবো। তার সাথে এখানে পাশে এখানে একটা না নদী আছে, তো আমরা এখন ওইদিকে যাচ্ছি হেঁটে হেঁটে। তার সাথে ওই টুকটাক দুপুরের যে খাওয়া দাওয়া সেগুলো ঘুরতে ঘুরতে এখন করে নেবো। আর কালকে সকালবেলায় 8টার দিকে আমাদের ড্রাইভারকে বলা আছে, তো সকাল 8টার সময় কিন্তু আমরা ঘুম থেকে উঠে আমরা হচ্ছে চলে যাবো সাইট সিনের জন্য। জায়গাটার পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর আজকে একটা কথা আমি বলছি, এই যে চারিদিকে যত এইসব যুদ্ধ লেগে থাকুক না কেন, এই যে জায়গাটা পেহেলগাম, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। এখানে কোনো মানুষজন কিচ্ছু বলছে না, কোনো রকম এখানে র্যালি হচ্ছে না, মানে খুব সুন্দর একটা পরিবেশ আর কি এখানে, মানে কোনো ভয় নেই। এই হচ্ছে আমাদের হোটেল থেকে বাইরে বেরোলেই এখানে লাইন ধরে অনেকগুলো দোকান পেয়ে যাবেন।
এটাই হচ্ছে কাশ্মীরের বিউটি। এইগুলো হচ্ছে সব পাহাড়ি ভেড়া, এরা সব গাছের শুকনো পাতা খাচ্ছে এখানে। এখনের দিনে যারা প্রথমবার ঘুরতে আসছেন তাদের মধ্যে অনেকেরই হয়তো চিন্তা থাকে যে পেহেলগামে পায়ে হেঁটে ঘুরে দেখার মতো হয়তো কিছুই নেই। ঠিক এই জিনিসটাও আমার মাথায় এসেছিল যখন এখানে প্রবেশ করেছিলাম তার ঠিক কিছুক্ষণ আগের মুহূর্তে। কিন্তু যেই জায়গাতে আমরা হোটেল নিয়েছি এখান থেকে পুরো বিকেলটাই সময় রয়েছে আমাদের পায়ে হেঁটে এখানে লোকাল সাইট সিন করার জন্য। যদিও শরীরে ক্লান্তির ছাপ একটু রয়েছে, তবুও কাশ্মীরে এসে হোটেলে বসে ভিডিও এডিট সময় বরবাদ করার থেকে কাশ্মীর সম্পর্কে পরিচয় করাটা সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। পায়ে হেঁটে সময়টাও কাটবে এবং তার সাথে পেট পুজোর জোগাড়টাও মিলবে। কিছু দূর এগিয়ে লিডার নদীর সুন্দর একখানা ভ্যালি, যেখানে ভেসে আসছে বিভিন্ন রকম কাশ্মীরি খাওয়া দাওয়ার গন্ধ। এখানে পাশে রয়েছে পরপর দুটো রেস্টুরেন্ট, যেখানে একদম বাজেটের মধ্যে বাঙালি খাবার দাবার বাদ দিয়ে চাইনিজ এবং কাশ্মীরি ডিশ পাওয়া যায়। তবে চাইনিজ তো কলকাতাতেও পাওয়া যায় এবং কাশ্মীরি ডিশের খাবারের সম্পর্কে ধারণাও নেই যে কোন খাবারে কোন মাংস থাকে। কাজেই আমরা কাশ্মীরিদের হাতে বানানো চিকেন বিরিয়ানি অর্ডার করলাম, যার প্লেট পড়েছিল মাত্র 120 টাকা জনপ্রতি। একদম কাশ্মীরি আদলে চেয়ার ছেড়ে মাটিতে কার্পেটে বসে খাওয়া দাওয়ার আমেজটাই ছিল একদম সেরা, যেটা আমার কাশ্মীর ঘুরতে আসা অনেক দিন যাবৎ মনে থাকবে। তারপর খাওয়া দাওয়া সেরে সময় কাটাতে চলে গিয়েছিলাম পাশে লিডার নদীর ব্রিজের মধ্যে, যেখান থেকে দুর্দান্ত অপার্থিব পাহাড়ি নদী প্রাকৃতিক সৌন্দর্যের চোখ জোড়ানো দৃশ্য দেখতে পাওয়া যায়। বিকেলের শেষ সময়টাতে আমি বসে রয়েছি পেহেলগামের বিখ্যাত লিডার নদীর তীরে। আর এই নদীর জল এত পরিমাণে ঠান্ডা না, এক তো জলের এই কুলুধ্বনি মনকে পুরো শান্ত করে দিচ্ছে, তার সাথে এই জলে ঠান্ডা কী যে অপূর্ব লাগছে। এই যে নদীর জলটা আছে এটা টোটালি এই যে সামনে পাহাড়ের যে হিমবাহ দেখতে পাচ্ছেন ওই জায়গা থেকে গলে আসছে। মানে এক কথায় এই নদী বরফ গলা জলে পুষ্ট। কতটা পরিমাণে ঠান্ডা হতে পারে ভয়ঙ্কর সেটা বুঝতে পারছেন, কিন্তু ঘোরার যে আনন্দ সব কিছু ভুলিয়ে দেয়। কি ঠান্ডা কি গরম, বিকেলের শেষ মুহূর্তটা এক কথায় অসাধারণ। সত্যি বলতে একটু ইচ্ছে করছে না যে এই জায়গা থেকে আমি এখন হোটেলের দিকে ফিরে যাই। এরপর সন্ধ্যের মুহূর্তে আমরা ফিরে চললাম হোটেলের উদ্দেশ্যে। এরপর আর আজ কোনো কাজ নেই, বসে বসে গল্প গুজব, সারাদিনের ফুটেজ চেক, এডিট এইসব মাথায় গোল গোল করে ঘুরছে। সন্ধ্যের সময় যে আমাদের হোটেলের অ্যাম্বিয়েন্স এতটা সুন্দর লাগতে পারে সেটা অবশ্য দিনের বেলায় যখন আমি এসেছিলাম তখনই কল্পনা করে নিয়েছিলাম। হোটেল রুমে ঢুকেই 4 ঘন্টার মতো রেস্ট করলাম, তারপর ডাক আসলো ডিনারের জন্য। রাতের খাবারে আমাদের ছিল চিকেন কারি, ডাল, একটা মিক্স চচ্চড়ি, রুটি এবং ভাত। এখানে টেম্পারেচার এখন -1 ডিগ্রি, কাজে গরমাগরম খাবার একদম অমৃতের মতো লাগলো। খাওয়া দাওয়া শেষ করে আজকের মতো দিতে হবে একটা জমিয়ে ঘুম, কারণ কাল সকালেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে হবে পেহেলগামের বিভিন্ন জায়গায় সাইট সিনের জন্য। সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম পেহেলগাম। আজকের সকালটা কতটা সুন্দর দেখেছেন। এখানে এইদিকে রয়েছে আমাদের হোটেল, আর সকালের সময় সানরাইজের দৃশ্যটা এত সুন্দর লাগে না আমাদের হোটেলের রুম থেকে। পাশ থেকে শোনা যাচ্ছে এখন পাখিদের কিচিরমিচির, তার সাথে পাশের পাহাড়ি লিডার নদীর ডাক, ওই যে একটা শব্দ আসছে ঝরঝর করে। আজকে এখান থেকে আমরা ঘুরে নেবো বেশ কিছু সাইট সিন গাড়িতে করে। তো গাড়ি আমাদের কিন্তু অলরেডি আসবে এক্ষুনি। এখন হচ্ছে ঘড়ি কাটায় বাজে 8:25। এখন চলুন ঝটপট খাওয়া দাওয়াটা সেরে নিই, যেটা আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে, মানে ইনক্লুড। এটা হচ্ছে এখানে ডাইনিং হল। সকালের আমাদের ব্রেকফাস্টে রয়েছে পোহা, এখানে রয়েছে এটা উপমা, আর তার সাথে রয়েছে চা। একটা ইনফরমেশন আপনাদেরকে দিই, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনারা পেহেলগামে ঘুরতে আসবেন, এখান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন গাড়িতে করে সাইট সিন রয়েছে, যেগুলো হচ্ছে যে ট্যুর প্যাকেজের মধ্যে পড়ে না, আলাদা করে পড়ে। তো সেই সব জায়গাগুলো দেখুন। এখানে যে ট্যাক্সির যে ইউনিয়ন আছে সেই ইউনিয়নের লিস্ট এটা। এখানে কোন গাড়িতে করে কোন কোন জায়গায় ঘুরলে কত করে প্রাইস পড়বে সব কিছু কিন্তু এর মধ্যে দেওয়া আছে। যেমন দেখুন এখানে লেখা রয়েছে ইনোভা, আর্টিগা, ট্রাভেরা, তারপর আর কী সব লেখা রয়েছে সুমো টুমো ইত্যাদি। আর এইদিকে বাম দিকে রয়েছে প্লেস লিস্ট,
মানে কোন কোন জায়গায় ঘুরবেন, যেমন লোকাল পেহেলগাম ফুল সাইট আছে, আরও চন্দনবাড়ি, বেতাব ভ্যালি, মানে এরকম করে না, মানে একটা দুটো করে, তারপর আরও বিভিন্ন পয়েন্ট আছে যেগুলো মিক্স করে বিভিন্ন জায়গাতে ঘুরে নেওয়া যায়। তো এটা হচ্ছে তার প্রাইসের লিস্ট। দেখুন এখন আমি স্ক্রিনের মধ্যে শো করে দিচ্ছি পাশে। এই জিনিসটা জানা থাকলে আপনাদের কিন্তু অনেক সুবিধা হবে যখন এখানে ঘুরতে আসবেন, তাহলে কোনো রকম স্ক্যাম হওয়ার কোনো গল্পই আসবে না। সকালের সময় এত তীব্র ঠান্ডা এখানে, এই ঠান্ডার মধ্যে টিকে থাকা খুবই মুশকিল। আমি তো বলবো আমাদের কলকাতায় ঠিক আছে আমাদের জন্য, এখানে সকালের টেম্পারেচার এখন চলছে 0 ডিগ্রি, মানে বুঝতে পারছেন কতটা পরিমাণে ঠান্ডা, দেখলে কিন্তু বোঝা যায় না। পাশ দিয়ে যেহেতু বরফ গলা জলে লিডার নদী বয়ে গেছে, সেই জন্য এত পরিমাণে ঠান্ডা এখানে। সকালের সময় এরকম গাড়ি নিয়ে যদি ঘোরা হয় না, আর মুখটা যদি বাইরে বার করে রাখা হয়, শিওর হসপিটালে ভর্তি করতে হবে। এই মুহূর্তে গাড়ির বাইরে বিভৎস পরিমাণে ঠান্ডা, হাত পুরো জমে পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে। আর এখান থেকে এই যে আমরা গাড়িতে করে যাচ্ছি না, এই গাড়িটা কিন্তু টোটালি ইউনিয়নের গাড়ি। যে গাড়িতে করে আমরা পেহেলগাম আসছিলাম সেই গাড়ি কিন্তু এই গাড়ি না। এখান থেকে বিভিন্ন রকম গাড়ি আছে, বিভিন্ন রকম প্রাইস হয়, মানে গাড়ি হিসাবে এখানে প্রাইস হয় এখানে সাইট সিন করার জন্য। তো আমরা এখন একদম সোজা চলে যাচ্ছি প্রথমে হোটেল থেকে ছেড়ে একদম আরু ভ্যালির উদ্দেশ্যে। আরু ভ্যালি যেতে মোটামুটি 30 মিনিটের মতো সময় লাগবে। আর যেই সব স্পটগুলোতে যাচ্ছি ওখানে 1 ঘন্টা করে সময় দেওয়া হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি দেরি হয় তাহলে কিন্তু আবার এক্সট্রা চার্জ আছে, সেই চার্জটা কিন্তু পে করতে হবে। এই জিনিসটা যারা অনেকে জানে না তারা হচ্ছে এখানে এসে এইরকম ওভার চার্জ পে করে, কিন্তু এইটা হচ্ছে ইউনিয়নের প্রাইস এবং ইউনিয়নের টাইমিং। না আপনারা চলবে না, আমারও চলবে না, যা হবে এখানে ইউনিয়নের কথাই চলবে। এখানে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে বলে দিই, এখানে যে চন্দনবাড়ি আছে সেই চন্দনবাড়ি কিন্তু এখন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, মানে টোটালি পুরো ক্লোজ। এখনের সময় যদি ঘুরতে আসেন এখানে পেহেলগামে, তাহলে কিন্তু ওই স্পটটা কিন্তু পুরোপুরি বাদ দিয়ে দেবেন, ওখানে যেতে পারবেন না। মানে টোটালি রাস্তা খারাপ, এখন রোডের মানে কাজ চলছে বললো, যার জন্য টোটালি রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু বাকি যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু ঘোরা যায়। আমরা হচ্ছে বেতাব ভ্যালি, আরু ভ্যালি এই জায়গাগুলো ঘুরে নেব। আর আরেকটা ইনফরমেশন, এই যে আমরা যেমন কাশ্মীরে ঘুরতে আসি পেহেলগামে বিশেষ করে, আমরা যে বলি না ওই যে মিনি সুইজারল্যান্ড অফ কাশ্মীর, তো সেই যে জায়গাটা বৈশরণ 2025 সালের মর্মান্তিক পেহেলগাম অ্যাটাকের মতো ঘটনার পর থেকে আজ পর্যন্ত এই বৈশরণ ভ্যালি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। আগে যারা ঘুরতে আসতেন তখন তারা সাইট সিনে আরু ভ্যালি, বেতাব ভ্যালি, চন্দনওয়ারি, এই বৈশরণ ইত্যাদি টুরিস্টের জায়গাগুলো ঘুরে দেখতেন। কিন্তু বর্তমানে বৈশরণের পরিবর্তে এখন আরও বেশ কিছু জায়গা আছে যেইগুলো পর্যটনের লিস্টে অ্যাড করা যায়। দেখুন কোন কোন জায়গাগুলো আছে, সেগুলো এখন আমি ডিসপ্লের মধ্যে দিয়ে দিলাম। আর এই গাড়িতে করে আজকে যে আমরা ঘুরছি না, এই দুটো জায়গায় যে যাচ্ছি আমরা সাইট সিনের জন্য, ওফ দেখেছেন তো ঘোড়াগুলো কীভাবে যাচ্ছে, এগুলোকে এখানে পনি না কি একটা বেশ বলে। তো যাই হোক, যেটা বলছিলাম, এই যে আমরা গাড়িতে করে আজকে যাচ্ছি আমাদের কিন্তু খরচ পড়ছে 2550 টাকা, পুরো গাড়ি প্রাইস, একজনের কিন্তু নয়। মানে গাড়িতে যদি 4 জন যদি থাকেন তাহলে 4 জনের এই একই খরচা পড়বে 2550। এটাকে আমরা ডিভাইড করে নেবেন, তাহলে এক একজনের একটা পার হেড খরচ একটা বেরিয়ে যাবে। আর এই জায়গা থেকে বাইরের ভিউটা দেখুন, ওফ জাস্ট লুক, দেখুন খালি মানে অপার্থিব দৃশ্য। মানে প্রকৃতি যে এত সুন্দর হয় সেটা না দেখলে বোঝাই যায় না। এটা হচ্ছে লিডার রিভার, বরফের সিংহ একদম হাতছানি দিচ্ছে একদম চোখের সামনে। এই যে জায়গাটা দেখছেন এইটা হচ্ছে অমরনাথ যাত্রা যারা করতে চাইছেন, এখান থেকে অমরনাথ যাত্রা কিন্তু হয়। এটাই হলো অমরনাথ যাত্রার বেস ক্যাম্প, লেখা আছে দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু যাত্রীস। এখন আমরা প্রথমে চললাম আরু ভ্যালির উদ্দেশ্যে। এই আরু ভ্যালির মানেই কাশ্মীরের অন্যতম এক টুকরো স্বর্গ। কিছুদূর অগ্রসর হয়ে পেহেলগামের মেন মার্কেটে প্রবেশ করলাম। চারিদিকে সারি সারি অজস্র দোকান এবং বিশাল বড় একটা মার্কেট। হোটেল ছেড়ে আসার পর বুঝতেই পারিনি যে এই পেহেলগাম জায়গাটা এতটা জমজমাট। এখান থেকে গাড়ি যত ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে ততই প্রকৃতির রূপ বদল হচ্ছে। ধীরে ধীরে পেহেলগামের কোলাহল ছেড়ে অব্বিট এক পাহাড়ের রাজ্যে প্রবেশ করা যাকে বলে। এখান থেকে বাম পাশে রাস্তা বরাবর বয়ে গেছে খরস্রোতা লিডার রিভার, যেটা এই জায়গার সবথেকে বিখ্যাত নদী। এই নদীর তীরেই রয়েছে সারিবদ্ধভাবে অজস্র পাইনের ঘন জঙ্গল এবং বরফে মোড়া উপত্যকা। সবথেকে মন কাড়বে নদীর তীরবর্তী সুন্দর সুন্দর বাড়িঘরের কিছু ছোট ছোট গ্রাম। এই রাস্তা দুর্গম নয় ঠিকই, কিন্তু অত্যাধিক বৃষ্টিপাতের সময় এই রাস্তা কয়েক ঘন্টা করে বন্ধ রাখা হয় এবং তারপর আবার খুলে যায়। এই আরু ভ্যালিতে যাওয়ার জন্য পার পার্সেন্ট 100 টাকা করে এন্ট্রি টিকিট কাটতে হয়, যেটা এই রোডে যাওয়াকালীন রাস্তার ধারে চেকপোস্টের ফরেস্ট গভর্নমেন্টের কাউন্টার থেকেই কালেক্ট করতে হয়। এখন আমরা পৌঁছে গেছি আরু ভ্যালির সামনে, যেখানে আমাদের গাড়ি নামিয়েছে। ওখান থেকে অল্প কিছুটা আসলেই এখান দিয়ে দেখবেন বাম দিকে একটা রাস্তা চলে গেছে, এই যে গেটটা করা আছে। এইদিকে সামনে একটা গার্ডেন রয়েছে, যেখানে একটা বলছে নাকি সিনেমা নাকি একটা শুটিংও হয়েছিল, কি ফারিস্তে না কি একটা বললো, তবে আমি দেখিনি সেই জন্য জানি না। আর এখানে দেখুন রাস্তা ধারে জমে রয়েছে, দেখুন কিছুদিন আগে এখানে পুরো চারিদিক পুরো বরফের পুরো ঢাকা ছিল, এখান থেকে পুরো বরফ দেখা শুরু। আর এখানে সামনে দিয়ে রয়েছে একটা নালা,
যে নালার জলগুলো এই পাহাড়ে বরফ গলে আসছে এখান থেকে। এখানে রাস্তার ধারে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি যেখানে এরকম ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে কেবি ফল, কে হয় এই হলো আরু ভ্যালির পনি রাইড। আমরা একটু লেট করে কাশ্মীরে ঘুরতে আসছি। আমরা যদি কিছুদিন আগে যদি ঘুরতে আসতাম না, এখন যেহেতু মার্চ মাস, আমরা যদি একটু আগে আসতাম তাহলে এই যে পুরো রাস্তা দেখতে পাচ্ছেন, এই পুরো রাস্তাতে পুরো বরফ জমে থাকে, মানে চারিদিক পুরো বরফই বরফ। ডান দিকে তাকালে বরফ পাবেন, বাম দিকে তাকালে বরফ পাবেন, যেদিকে তাকাবেন সেদিকে বরফ পাবেন। আর ইদানিং এখানে অনেক মানুষ ঘুরতে এসে মানে বরফের উপর দিয়ে যখন হাঁটা হয় তখন কিন্তু আছাড় খেয়েও কিন্তু পড়েছে। এটাই হলো সেই পার্ক যেখানে শুটিং হয়। এখানে পাশে রয়েছে পার্কের একটা হচ্ছে এন্ট্রি ফিসের জন্য একটা কাউন্টার। এখানে অ্যাডাল্টদের জন্য নেওয়া হয় 30 টাকা করে পার হেড, আর বাচ্চাদের জন্য নেওয়া হয় 15 টাকা পার হেড। এই যে পার্কটা আছে এই পার্কের নাম ক্যাফেটেরিয়া পার্ক। ভেতরে দেখার জন্য রয়েছে এরকম সুন্দর কিছুটা ভ্যালির মতো দেখুন জায়গা, যেখান দিয়ে ভেতরে গিয়ে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন, ছবি টবি নেওয়া যায়, আর তার সাথে আশেপাশে পুরো ভিউ কিন্তু এনজয় করা যায়। এখানে পাশে রয়েছে বেশ কিছু এখানে দোকান যেখানে বিভিন্ন রকম সব খেলনা টেলনা বিক্রি হচ্ছে। এখানে যত ড্রাই ফ্রুটস আছে দেখছেন, সমস্ত ড্রাই ফ্রুটসের প্রাইস এখানে 300 টাকায় আধা কিলো, মানে 600 টাকা করে কেজি। আর 1 কেজি ড্রাই ফ্রুটস মানে এখানে অনেক হয়, অনেক। যেখানে পার্ক আছে এই পার্কের সামনে থেকে কিন্তু পনি রাইড শুরু হয়ে যায়। এখানে দেখবেন অনেক এরকম সব ঘোড়া গাধা সব দাঁড়িয়ে থাকে। এখান থেকে একটা পার হেড একটা প্রাইস রয়েছে এখান থেকে যাওয়ার জন্য। তো কত করে নিচে জিজ্ঞাসা করি, ভাইয়া যাহা সে কিতনা লেতা পনি কা? 1200 है 1200। आपको हजार पड़ेगा, 200 रुपया कम। अच्छा। यहाँ पे जितना पॉइंट है सारे पॉइंट पे जाने के लिए अलग अलग प्राइस होता है। अलग अलग प्राइस होता है। देखो ये है रिवर पोर्ट 600, केव का है 800, आड़ू वैली का है 1200। और ग्रीन टॉप कौन सी जगह है? ग्रीन टॉप का है 3500 रुपया, एकदम टॉप पे। एकदम टॉप पर है। ये 500 जो कंसेशन है ट्रैकिंग का। আচ্ছা। এখানের যে সমস্ত প্রাইসগুলো আছে দেখুন ভালোভাবে আপনাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের মধ্যে। এখানে কোন পয়েন্টে যেতে হলে এখানে ঘোড়াতে করে কত করে নেওয়া হয়। গাড়ি থেকে যখন নামবেন না এই আলু ভ্যালিতে, এখানে আপনাদেরকে সময় দিয়ে দেওয়া হবে 1 ঘন্টা করে। 1 ঘন্টায় এই জায়গাটা খুব সুন্দর করে ঘুরতে পারবেন। তার সাথে যদি চান এরকম পনি রাইড করতে পারেন। কিন্তু আমি যেটা বলবো, এখান থেকে আরু ভ্যালি পর্যন্ত যদি পনিতে করে যাওয়া হয়, মানে ঘোড়াতে করে, তাহলে কিন্তু সময় লেগে যেতে পারে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো। তো এত সময় কিন্তু আমাদের নেই হাতে। আর এখানে আসতে এনারা কিন্তু বলছে 15 মিনিটে নিয়ে চলে যাবে, 15 মিনিটে চলে আসবে, যেটা একদম অসম্ভব। রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছেন খুব একটা সেরকম ভালো না, পাথুরের রাস্তা। এখানে 1 ঘন্টার মধ্যে নিচে নেমে আসা কিন্তু অসম্ভব। তো সেই জন্য আমরা পায়ে হেঁটে যতটা পারবো এখানে ঘুরে নেবো আশেপাশে জায়গাগুলো। তার সাথে এই যে ঘোড়া রাইডের যে খরচ, এটাও কিন্তু আমাদের লাগবে না। তবে এই জায়গার মেন আকর্ষণটাই হলো এই পনি রাইড। যারা এটা করতে চাইছেন তারা অবশ্যই গাড়ি বুক করার সময় আগে থেকে কথাবার্তা বলে নেবেন যে 1 ঘন্টা লেট হলে কত টাকা পে করতে হবে। কারণ এই জায়গাটা এতটাই সুন্দর, কোন জায়গা দিয়ে 1 ঘন্টা পার হয়ে যাবে বুঝতেই পারবেন না। শীতের সময় থেকে প্রায় এপ্রিল মাসের মাঝামাঝি পর্যন্ত এখানের এই ছোট্ট নালা কিছুটা ফ্রোজেন অবস্থায় দেখতে পাওয়া যায়, এবং তার সাথে এই দুর্দান্ত বরফে মোড়া পাহাড়ের ভিউ তো থাকবেই। এখানের বাতাস এতটাই মুক্ত, এতটাই শীতল যে চুপচাপ যদি কিছুক্ষণ সময় কাটানো হয় তাহলে মনে হবে পুরো শরীর নতুন করে রিচার্জ হয়ে উঠছে। এই আরু ভ্যালির আলাদা করে ডিকশনারিতে কোনো মানে নেই। ভ্যালি মানে তো উপত্যকা, এটা তো আমরা সবাই জানি। কিন্তু এই আরু শব্দের অর্থ এখানে ছোট্ট একখানা গ্রাম। আরু ভ্যালি মানে আরু গ্রামের এই উপত্যকা। এখানে পাশ দিয়ে বয়ে গেছে কিছুটা বরফে জমে থাকা বিখ্যাত লিডার নদী, এবং পাশে বরফাবৃত পাইনের ফরেস্ট। এই লিডার নদীকে এখানে স্থানীয় ভাষায় বলেন লিদার। এই নদীর উৎপত্তি কোলাহই গ্লেসিয়ার থেকে, এবং কিছুটা আদার্স বরফ গলা জল এবং ঝর্ণা থেকে জলধারা একত্র মিশে তৈরি হয়েছে এই নদীর। এই হচ্ছে এখানের মুড়ি মাখা, বেশ চটপটা করে অনেক রকম জিনিস দিয়ে বানিয়ে দিয়েছে। আসলে আমরা তো বাঙালি মোটামুটি মুড়ি দেখলেই পাগল। এখানে তো বাঙালি খাওয়া দাওয়ার কিচ্ছু পাওয়া যায় না, কিন্তু একটাই জিনিস রয়েছে যেটা আমরা প্রাণ ভরে ভক্তি ভরে খাই সারা জীবন, আর সারা জীবনই খেয়ে যাব। এখানে কেনাকাটার জন্য অনেক কিছুই রয়েছে, তবে এইসবের প্রতি আমার কোনো আগ্রহ নেই। আমার উদ্দেশ্য প্রথমবার ভালোভাবে কাশ্মীর কি জিনিস সেই সম্পর্কে জানা। দেরি না করে ঝালমুড়ি খেয়ে গাড়িতে বসে রওনা দিলাম পরবর্তী আজকের গন্তব্য বেতাব ভ্যালির উদ্দেশ্যে। যাওয়ার সময় কিছুটা সেম রাস্তা, যে রাস্তা বরাবর আমরা আসছিলাম। সেই একখানা পুল, রাস্তার ধারে জমে থাকা বরফ, দূরে পাহাড়ের পাইনের দৃশ্য এবং লিডার নদীর উপত্যকা। কিন্তু একটা জিনিস নতুন রূপে ধরা দেবে, সেটা হলো ব্যাকগ্রাউন্ডের পুরো পাহাড়ের ভিউ, যেটা আসার সময় ছিল আমাদের অপোজিট সাইডে।
যার জন্য সামনের ভিউ নজরে আসছিল দুর্দান্তভাবে, কিন্তু পেছনে আমরা কি ফেলে আসছিলাম সেটা এখন নজরে আসছে ফিরে যাবার সময় এখন। এই আরু ভ্যালি থেকে বেতাব ভ্যালির ডিস্টেন্স যদি বাই রোড গুগলে সার্চ করেন তাহলে দেখবেন দূরত্ব দেখাবে 18.6 কিলোমিটার, যেখানে পৌঁছতে সময় লেগে যায় প্রায় 30 মিনিটের কাছাকাছি। এই বেতাব ভ্যালি পর্যন্ত পৌঁছতে আমাদের সময় লাগলো প্রায় 30 মিনিটের কাছাকাছি। এই জায়গাতে যেখানে গাড়ি থেকে নামবেন, এখানে আসার পরে দেখবেন এখানে কয়েকটা লাইন ধরে দোকান আছে, তার সাথে এরকম একটা এন্ট্রি গেট আছে, যে গেট দিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে একদম ভেতরে। আর তার সাথে ডান দিকে এখানে রয়েছে টিকিটের কাউন্টার, যেখান থেকে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হয়। বিনা টিকিটে এখানে যাওয়ার কোনো অনুমতি নেই। এখানে টিকিট কাটতে হলে যারা অ্যাডাল্ট তাদের জন্য খরচ হয় 100 রুপিস করে, মানে 100 টাকা করে খরচা হয়। আর যারা হচ্ছে ছোটো বাচ্চা, যারা 6 থেকে 12 বছর পর্যন্ত লেখা আছে, তাদের খরচ হয় 50 টাকা করে পার হেড। এই হচ্ছে আমাদের বেতাব ভ্যালিতে ভেতরে এন্ট্রি করার টিকিট। গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই দেখবেন এইরকম সব না গাড়ি পাওয়া যায়, মানে যাদের পায়ের সমস্যা রয়েছে, যারা হেঁটে যেতে পারবেন না, তো তাদের জন্য এটা কিন্তু খুব একটা ভালো জিনিস। একদম মানে হুইল চেয়ারের মতো কিছুটা, এই ধরনের গাড়িতে করে একদম আপনাদেরকে নিয়ে যাবে, আবার এই জায়গাতে নিয়ে আসবে। এখানে আসার পরে একটা নতুন জিনিস দেখতে পেলাম। কখনো দেখেছেন এই রকম পাহাড়ি ছাগলদের এইরকম চশমা পরিয়ে রাখতে? মানে এত কিউট লাগছে না এরা। এদিকে খুব সম্ভব এ হচ্ছে লেডিস আর এটা হচ্ছে জেন্টস। হাই, इसके साथ फोटो खींचने के लिए कितना लेते हो? जो खुशी से देगा सर, यू हैप्पी, बस फिर भी कितना लेते हो? जो खुशी से देगा, कुछ भी नहीं देगा, नो टेंशन सर। আচ্ছা আচ্ছা, এই ছাগলগুলোর নাম বলছে কি পশমিনা না কি একটা বলছে। এই জিনিসটা আমার সব থেকে ভালো লাগলো, কারণ কাশ্মীরে অনেক জায়গায় আমরা ঘুরতে যাই, অনেক বেশি বেশি বাজেট বলা হয়, অনেক জায়গাতে মানে ওভারচার্জ করা হয়। পেহেলগামে এই জিনিসটা একদমই নেই। পুরো পেহেলগামের মধ্যে একমাত্র এই একটা জায়গাতেই বর্তমানে সবথেকে বেশি ভিড় লক্ষ্য করা যায়, বিশেষ করে বৈষ্ণব ভ্যালি বন্ধ হওয়ার পর থেকে। এই ভ্যালির পার্কের মধ্যে রয়েছে একটা বিখ্যাত রেস্টুরেন্ট জোন, যেটা অন্যান্য স্পটগুলোতে এখন নেই। অল্প কিছু দূর এগোলেই সুন্দর একখানা রংচং ব্রিজ এবং নিচ দিয়ে বয়ে গেছে কাঁচের মতো স্বচ্ছ জলের একটা নদী, যেই নদীকে অনেকেই বলে লিডার নদী, আবার অনেকেই বলে শেষনাগ নদী। আসলে এই নদীর উৎপত্তিস্থল শেষনাগ লেক থেকে, যেটা বরফগলা হিমবাহ থেকে তৈরি হয়েছে। এক কথা কেউ যদি বলেন এটা শেষনাগ রিভার, তাহলে ভুল কিছু একটা বলা হবে না। এই ব্রিজে দাঁড়ালেই অপর প্রান্তে দেখতে পাবেন সুন্দর একখানা ভ্যালি, যেই ভ্যালির নাম বেতাব ভ্যালি। তবে এখানে যাওয়ার আগে অজস্র পাতাবিহীন উইলো গাছের মতো জঙ্গল দিয়ে পৌঁছতে হয় এই ভ্যালিতে। এখানে ছবি তোলার জন্য 150 টাকা করে বেশ কিছু কাশ্মীরি পোশাক পাওয়া যায়। কিছুদিন পরে মে মাসের সময় থেকে এখানে পাইনের সাথে সবুজ ঘাসের গ্রাউন্ড নজরে আসে, যেটা চোখ জোড়ানো গ্রিন ভ্যালির রূপে রূপান্তর হয়ে যায়। এক কথায় কাশ্মীর বছরের সমস্ত সিজনেই আসা যায়। এখানে দীঘা, দার্জিলিংয়ের মতো কোনো অফ সিজন হয় না। এখানে এই জায়গাতে এত পরিমাণে যে বরফ পেতে পারি, সেই জিনিসটা কিন্তু আগে থেকে কল্পনাই করতে পারিনি। জায়গাটা জাস্ট পুরো একদম স্বর্গের মতো লাগছে। এর আগের ট্রিপে আমরা অনেকগুলো জায়গায় গিয়েছি, সোনমার্গে গিয়েছি, গুলমার্গে গিয়েছি, সেখানে আমরা বরফ পেয়েছিলাম প্রচণ্ড পরিমাণে। সোনমার্গে সবথেকে বেশি পেয়েছিলাম, কিন্তু বেতাব ভ্যালিতে এসে এখানে যে এত পরিমাণে এইরকম নৈসর্গিক দৃশ্য দেখতে পাবো, এই জিনিসটা কিন্তু ভাবতে পারিনি। পেছনে এটা হচ্ছে পুরো পাইনের ভ্যালি, আর তার সাথে এখানের পরিবেশ দেখুন কেমন। এখানে এই যে বাড়িঘরগুলো আছে দেখাও একটু, বাড়িঘরগুলোর মানে ছাদের ওপর ওখানে কমসে কম 1.5 ফুট করে ওখানে বরফ জমে রয়েছে। যাই হোক, পেহেলগামের এই যে ট্রিপটা আছে না, বেশ ভালোই কাটছে। এখানে সব কিছুই পেলাম, পাহাড়ি খরস্রোতা নদী পেলাম, বরফ পেলাম, এরকম সুন্দর পরিবেশ পেলাম, তার সাথে ঘোরার জন্য এরকম সময় পেলাম। খুব সুন্দর করে সময় কাটলাম এখানে। এখানে প্রচুর মানুষ এখানে ঘুরতে আসছে এখন এই সময়, কোনো সমস্যা নেই, কোনো রিস্ক নেই। আমার যদি পসিবল হতো তাহলে আমি অবশ্যই ফ্যামিলি নিয়েও ঘুরতে আসতাম এবং আপনাদেরকেও রেকমেন্ড করতাম অবশ্যই আসুন। ইদানিং অনেক মানুষ আসতে দেখতে পাচ্ছেন, এই যে পেছনে এখানে অনেক মানুষ আছে যারা নিজেদের পরিবার বাচ্চাদেরকে নিয়েও এখানে আসছে ঘুরতে। এগুলো হচ্ছে কাশ্মীরি উইলো, যেগুলো থেকে কাশ্মীরি ব্যাট তৈরি হয়। মানে বেতাব ভ্যালিতে আসলে এই গাছে পুরো ভরা। এখানে কাশ্মীরি উইলো পেয়ে যাবেন, তার সাথে এখানে পাইনের ফরেস্ট পেয়ে যাবেন, এক কথায় অল ইন ওয়ান। আরেকটা জিনিস, এখানে আমরা গত 2 দিন ধরে মানে কালকে আমরা আসছিলাম, কালকেও এখানে আমাদের মোবাইলে ইন্টারনেট কাজ করছে না, তার সাথে ফোন কল কিচ্ছু যাচ্ছে না। তার আগে পর্যন্ত কিন্তু ঠিক ছিল। পেহেলগামে আসার পর থেকে মানে কালকে দুপুরের পর থেকে টোটালি সব কিছু মানে ব্লক করে দিয়েছে। মোবাইলে নেটওয়ার্ক দেখাচ্ছে, মানে ফোন আসছে কিন্তু ফোন রিসিভ করলে ফোন কেটে যাচ্ছে, আর কাউকে তো ফোন একদম যাচ্ছেই না। আর তার সাথে ইন্টারনেট তো একদমই চলছে না। ইদানিং আমরা যে হোটেলে স্টে করেছিলাম, সেই হোটেলের ওয়াইফাই কিন্তু ভীষণ পরিমাণে স্ট্রং, কিন্তু কাল থেকে ওয়াইফাই কিন্তু কাজ করছে না, কখনও আসছে কখনও যাচ্ছে। আর সিমের নেটওয়ার্ক তো একদমই নেই,
খারাপ করছে না, কিন্তু এটা আমাদের দেশের সুরক্ষার জন্যই করছে, এই জিনিসটাকে আমি খারাপ বলবো না। কিন্তু এই যে বাড়ি থেকে কন্টিনিউ যে ফোন কল আসছে, এজেন্সির ফোন আসছে, আমাদের গাড়ির ড্রাইভারের ফোন আসছে, সেই ফোন কলগুলো কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পারছি না। এই হচ্ছে এখানে একটা প্রবলেম। আর এখন আমরা যেই জায়গাতেই যাচ্ছি, এটি হচ্ছে পেহেলগামের মেন মার্কেট। ফাইনালি এখন ঘড়ি কাঁটায় দুপুর 1:19 আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলের মধ্যে। এই হোটেলে কিন্তু চেক আউটের সময় দুপুর 12টা। আমরা যাওয়ার সময় এখান থেকে চেক আউট করে ব্যাগে রেখে দিয়ে গিয়েছিলাম রিসেপশনের পাশে বলে, ওখানে ক্যামেরা লাগানো আছে, কোনো অসুবিধা নেই, খুবই যত্নে রেখেছিল। তো ব্যাগে যেহেতু আমাদের ল্যাপটপ আছে, বুঝতে পারছেন কতটা সিকিউরিটি এখানে। তো এখন এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই গাড়ি কিন্তু আমাদেরকে ড্রপ করে দেবে একদম আমরা যেই জায়গা থেকে ট্রেন ধরবো সেই জায়গাতে। তো আপনারা যদি চান তাহলে জম্মু টু জম্মু যে প্যাকেজ আছে, জম্মুতেও গিয়ে নামতে পারেন। যদি বলেন যে ফিরে যাওয়ার সময় বৈষ্ণবদেবীতে নামবেন, মানে কাটরাতে নামবেন, তাহলে কিন্তু কাটরাতেও নামিয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে। তার জন্য আলাদা কোনো চার্জ লাগে না। যেটা প্যাকেজের প্রাইস, এই যে পুরো কাশ্মীর যে 5 রাত্রি 6 দিনের, সেই প্রাইসের মধ্যেই কিন্তু একদম জম্মু থেকে পিক আপ হয় এবং ড্রপিংটা জম্মু কিংবা কাটরা যে কোনো জায়গাতে কিন্তু করতে পারবেন। তো কেমন লাগলো বলুন এই কাশ্মীরের এই কয়েকটা পর্ব? যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে পারেন। আর তার সাথে সুন্দরভাবে এই ভারতের ভূস্বর্গ কাশ্মীরকে যদি চিনতে চান তাহলে চলে আসতে পারেন এইরকমভাবে। আমি যে এজেন্সির মাধ্যমে ঘুরেছি ট্যুর পিকার্স, তার নাম্বার কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর অনেক মানুষ আসছে যাদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করেছিলাম, কোনো কমপ্লেন নেই, অনেক দিনের পুরনো কোম্পানি এবং খুবই বিশ্বস্ত। তাহলে চলুন ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আর অবশ্যই ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, বাই বাই।